আসলে বলতে গেলে আমার নিজেরই কষ্ট লাগে। কারণ আমাকে যখন পুলিশ ধরে নিয়েছে, আমার মা অঝরে কাঁদছে। অনেক কান্না করছে। কারণ ১ বার না ২ বার থানায় গিয়ে মনে করুন ২৪ ঘন্টা আটকে রাখছে। তারপর ওখান থেকে গিয়ে আপনার জেলখানায় নিয়ে গেছে। আবার মনে করে জামিনে বেরিয়ে আসছে। আবার তারা অ্যারেস্ট করছে। তাহলে এরকম আমি না তো সারা বাংলাদেশে এরকম হাজার, হাজার নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে। যে আপনার রাজনীতির অর্থাৎ তৃণমূলের রাজনীতি করার অভিজ্ঞতা? আসলে বলতে কি তৃণমূলের রাজনীতি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বা বিএনপিকে ভালোবাসি। আমার ফ্যামিলি এবং আমরা যারা আছি সবাই বিএনপিকে ভালোবাসি, বিএনপি রাজনীতি করি। তো বিগত দিনে ৫ই আগস্টের আগে আপনার যে রাজনীতির প্ল্যাটফর্ম ছিল বা ৫ই আগস্টের পরে থেকে আস্তে, আস্তে আমার জানা মতে হয়তো সে প্ল্যাটফর্মটা এখন নেই। তার কারণ হচ্ছে যদি আমরা একটু পিছন দিকে ফিরে তাকাই, ২০০৮ সালে আপনার ৩০শে ডিসেম্বরের নির্বাচনের আগে আমরা যখন আমার দেশের বাড়ি পঞ্চগড় জেলায়, দেবীগঞ্জ উপজেলায় এবং ২ নং শালডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমি। প্রায় দীর্ঘ ৯ বৎসর থেকে একই দায়িত্ব পালন করতেছি। তো আমি শুধু একটু ওইখানকার কথা একটু আপনাদের সামনে বলতে চাই। বলেন। সেটা হচ্ছে যে ৩০শে ডিসেম্বর নির্বাচনের আগে আমরা বিএনপি রাজনীতি করার কারণে আমাদের মিথ্যে মামলা দিয়ে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে যায় ২৬ তারিখে। সে সময় আমরা ৯ দিন জেল খাটি। এটা পঞ্চগড়ে ৯ দিন জেল খাটার পরে আমাদের ইউনিয়নের নেতা ছিল এটিএম শামসুজ্জামান দুলাল এবং আমাদের নির্বাচনী তখন আমাদের এমপি পদপ্রার্থী ছিল জনাব মুজাহির হোসেন প্রধান এবং তিনি ৩ বার বিএনপির এমপি ছিল। তারপরে আস্তে, আস্তে যখন আওয়ামী লীগের রাজনীতিটা কঠোর হয়ে যায়, আমরা যারা তৃণমূল রাজনীতি করছি মাঠ পর্যায়ে যারা ছিলাম, বিভিন্নভাবে দেখা গেছে যে আমাদের বিভিন্ন মামলা হয়রানি, মিথ্যা মামলা, বাড়িঘরে ভাঙচুর বা বিভিন্ন জায়গায় এরকম তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সবসময় শাসাতে থাকতো আর কি। তো তারপরে দিকে, দিকে চলে গেল ২০১৪ সাল। ঠিক ২০১৪ সালে একই অবস্থা। আরও একটি মিথ্যা মামলা। যার রাখে আল্লাহ মারেকে। ১৮ সালের নির্বাচনে আমাদের পঞ্চগড় বি আসনে বিএনপির কাণ্ডারি আলহাজ ফরহাদ হোসেন আজাদ ভাই তার নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে বা আমরা সেই নির্বাচনেও আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ২৬ তারিখে। সেখানেও আমরা ভোট দিতে পারিনি এবং এটা দেশবাসী সবাই জানে যে ২০১৮ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রায় একটা গণহারে একটা গ্রেপ্তার করছে। একটা গণগ্রেপ্তার। সেই গ্রেপ্তারের থেকে হয়তো বিভিন্ন ফ্যামিলি বিএনপি যারা করছে তাদের হয়তো বাবাকে পায় নাই, ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে পায় নাই, বাবাকে নিয়ে গেছে, ভাইকে পায় নাই, তার ভাইকে নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি ছিল। তারপরও কখনো আমরা বিএনপির হাল ছাড়িনি। তারপরও দেখেন একটা মানুষ যখন বারবার আপনার মামলা হয়রানির শিকার হবে, সে আর কতটুকু টিকতে পারবে? তো যাই হোক ২০১৮ সাল সে নির্বাচনের পরেই আমি ঢাকায় চলে আসি। কারণ পুলিশের অত্যাচারে থাকা যায় না। আওয়ামী লীগের নেতাদের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আসলে এলাকায় চলাফেরা করাটা খুবই কষ্টকর। এলাকায় তখন আপনি টিকতে পারলেন না? এলাকায় টিকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। কেন ছিল না? সে বিষয়ে যদি একটু বলি আপনাকে, আমাদের দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাসনাজ্জামান চৌধুরী জর্জ, তার বাড়ি আমার ইউনিয়নে। সে ওই ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান ছিল এবং সে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই আরও দেখা গেল যে আওয়ামী লীগের এরিয়াটা একটু কঠোর হয়ে গেল। তারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তাদের মধ্যে মনোভাব তাদের ছিল জ্বালাপোড়া। তারা যেটা ভাবতো সেটাই রাইট। আমরা যে বাংলাদেশের একটা নাগরিক, আমরা যে বাংলাদেশের একজন মানুষ বা এই স্বাধীন দেশের একটা মানুষ, সেই হিসেবে আমাদের কোনো মূল্যায়ন হয়তো ছিল না। তারপরে যাক ওইখান থেকে ঢাকায় চলে আসার পরে আমি আমার দারুসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সাথে যোগ হই। আর তৎকালীন আমার দারুসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল মাহমুদ রিপন ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করি বা যে কোনো মিটিং প্রোগ্রাম আমরা করতে থাকি বা আমরা পড়েছিলাম বা এখনও বিএনপিকে ভালোবাসি, বিএনপির সাথেই আছি, সারা জীবন বিএনপিতে থাকবো। কেন থাকবো না? কারণ আমাদের ফ্যামিলিটাই তো বিএনপি। এলাকার পরিচিতি আমাদের ফ্যামিলিতে যদি কেউ বলে সে একটু ১ মিনিটের জন্য যদি মেনে নিই যে আবার দেখা গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, ১ মিনিটের জন্য যদি মেনে নিই, যদি আমার ফ্যামিলিতে কেউ যদি বলে যে আওয়ামী লীগ করি, ওকে তো সবার আগে মানুষ মারো। তো এটাকে বিশ্বাস করার মতো না যে আমার ফ্যামিলিতে এরকম কেউ নেই যে আওয়ামী লীগ করার মতো। তো যাই হোক ইকবাল মাহমুদ রিপনের মাধ্যমে আমরা ঢাকায়, আমার মনে পড়ে ২০২১, ২২, ২৩ সালে কয়েক হাজার প্রোগ্রাম আমরা ঢাকা শহরে করেছি। আচ্ছা, কয়েক হাজার। সে সময় দেখা গেছে যে একটা প্রোগ্রামে ঢাকায় সারা রাত মনে করেন যে আমাদের নেতাকর্মীদের ফোন দিয়ে ৫০০, ৩০০, ৪০০ এরকম নেতাকর্মীকে আমরা ফোন দিতাম।
সকালবেলা যখন আমরা স্পটে গেতাম দেখা গেলো 20 থেকে 25 জন হইতো, এর বেশি কিন্তু সেখানে আর থাকতো না। আচ্ছা আচ্ছা। থাকতো না। তো আসলেও একটু হাসিও বের হয়। আর বর্তমান সিচুয়েশনে দেখা যায় যে যদি কোনো গলির থেকে একটা ছেলে বিএনপির নাম নিয়ে ডাক দেয়, ওইখানে দেখা যায় কম করে কয়েকশো নেতাকর্মী ভারী আসে। আসলেও আমার মানে বুঝে আসে না যে এরা কারা? এরা কোত্থেকে আসলো? আর বর্তমান সিচুয়েশনে দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় উনি ত্যাগী, উনি ত্যাগী, উনি ত্যাগী, এরকম অনেক বর্তমান নব্য ত্যাগী বেরোচ্ছে। তাদের বয়স যদি হিসাব করতে যান 20 থেকে 22 বছর বয়স হবে। এর বেশি হবে না। ত্যাগী হলো কেন? তাহলে সে 17-18 বছরের ত্যাগী কি করে হয়? এটা একটা বিষয়। আর এখন হয়তো অনেকে বলতে পারে যে আপনার বয়স কত? এখানে যে মামলা খেয়েছেন আপনি ঢাকায়? ঢাকায় মামলা খেয়েছি বলতে ঢাকায় আমি অ্যারেস্ট হই আপনার 21 সালে টেকনিক্যালে মিছিল থেকে কল্যাণপুরে আমাদের একটা কর্মসূচি ছিল, যেটা এসএসসিডি সাজু ভাইয়ের নেতৃত্বে। তার বাসভবন থেকে আমরা টেকনিক্যাল হয়ে কল্যাণপুর থেকে একটা মিছিল নিয়ে টেকনিক্যাল হয়ে যখন আমরা চলে যাই দারুসালাম গিয়ে শেষ করে যখন আমরা আসতে থাকি, তখন আমাকে টেকনিক্যালে পুলিশ ধরে। ধরার পরে সে সময় মনে করেন যেভাবে হোক, যার মাধ্যমে হোক না কেন, স্থান থেকে আনছি, তো বুঝতেই পারতেছে সেভাবে রেখে দিয়েছে, মানে একটা ছেড়ে থেকে ছেড়ে চলে আসি। তারপরে আরেকটা দিন আপনার মাজার রোডও একই কাহিনী। সর্বশেষ আমি যে বাসাটায় ভাড়া থাকতাম লালকুটিতে, আমার বাসায় হামলা করতো পুলিশ। হামলা করার পরে এখান থেকে পালিয়ে আমি চলে গেছি চট্টগ্রামের প্রায় 15 দিন। মানে আপনি মানে পঞ্চগড়ও মানে থাকতে পারলেন না, আবার ঢাকাও পারলেন না। তখন তখন চলে গেলেন কোথায়? চট্টগ্রাম। এই রাজনীতি করার কারণে? এই শুধু বিএনপি রাজনীতি করার কারণে। আচ্ছা আচ্ছা, তারপর কাহিনী বল। তারপরে দেখা যেত যে পুলিশ অনেক সময় ফেসবুক ট্র্যাকিং করতো, যে ফেসবুকে আমাদের কি পোস্ট থাকতো, কারণ তত দলীয় পোস্ট ছাড়া কখনো ফেসবুকে পোস্ট দিতাম না। বা আসলে যেহেতু বিএনপি রাজনীতিটা রক্তের সাথে মিশে গেছে, ততই বিএনপি যত বিপদে থাকুক না কেন, দলের পাশে তো আবার থাকতে হবে। আর দলকে নিয়ে তো অবশ্যই আমাদের ভাবতে হবে, কারণ আগামী দিনের যে স্বপ্ন আমাদের, বা আমরা বিগত 15-16 বছর যে রাজনীতি করেছি, আর আমাদের সিনিয়র পার্সন নেতাকর্মী যারা বক্তব্য দিয়েছে যে শুধু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন হোক, এই দাবিটাই আমাদের সবচেয়ে প্রথম দাবি ছিল। আমাদের সিনিয়র নেতারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় তারা বলতো, তাদের বক্তব্যে বলতো, সে দেশবাসী সবাই জানে। তো আজকে যে সুযোগটা এসেছে, আমরা মনে করি এই নির্বাচন যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি মনে করি আমাদের যারা সিনিয়র পার্সন নেতাকর্মী আছে, তারা ত্যাগী এবং যারা মাঠ পর্যায়ে বা তৃণমূলে যারা আছে, তাদের সাথে হাইকমান্ড থাকে, কাল আগামী দিনে অবশ্যই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই ক্ষমতায় আছে। তারপর চট্টগ্রামের ঠানিটা বনখানে আমি চট্টগ্রামে আমি এখান থেকে গিয়ে তিনি পালিয়েছিলাম প্রায় 15 দিনের মতো, মোবাইল বন্ধ করে। কারণ হচ্ছে যে মোবাইল ট্র্যাকিং করা হয়, মোবাইল ট্র্যাকিং করে আমরা এখানে দেখা যাচ্ছে যে জায়গায় মোবাইল যখন বন্ধ ছিল, তাহলে আপনার যারা লোকজন আছে পরিবারে, এরা তাহলে আপনার সাথে যোগাযোগ করতে আমরা আমাদের যে মুঠোফোনের যে নাম্বার ছিল, যেমন এই মুঠোফোনটা আমরা বন্ধ করে রাখতাম। আচ্ছা, হয়তো আমরা শিশু হোয়াটসঅ্যাপে কথা বলতাম এরকম, বা হয়তো কোনো দোকানে গিয়ে আমরা ফোন দিতাম, দিয়ে কথা বলে স্পট চেঞ্জ করতাম। এরকম একটা জীবন আমাদের মাধ্যমে গেছে। হয়তো আপনার আরেকটা জিনিস দেখছেন যে আপনার এই দামি নির্বাচনের আগে, যে দামি নির্বাচনটা 2024 সালে হয়ে গেল 7 তারিখে, আমাদের শুধু আমি বলতে না, সারা বাংলাদেশে এরকম আছে যে কেউ ধান খেতে, কেউ ভুট্টা খেতে, কেউ পেঁয়াজ খেতে, কেউ নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নেতাকর্মীরা পালিয়েছেন। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ সবাই দেখছে। তা আসলে বাস্তবতা দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে এসে আমার মতো যারা আছে, আমি মনে করি এরকম অনেকে নীরবতা ভূমিকা পালন করতেছে, একটু চুপচাপ। কেন আপনাদের ডাকে না? এই চুপচাপটা হওয়ার কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম কিছুক্ষণ আগে, এই যে একটা গলির থেকে যদি একটা ছেলে বের হয়, 200 লোক বেরিয়ে পড়ে, আসলে এটা কারা? কারণ আজকে দেখা যাচ্ছে যারা বিগত 14-15 বছর বা 16 বছর এই আওয়ামী লীগ সরকারের আমলেতে নিপীড়িত নির্যাতিত যারা মাঠে ছিল, তারা কিন্তু চতুর্দিকে ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? একজন বাবা তার সন্তানের সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারেন। আসলে বলতে গেলে আমার নিজেরই কষ্ট লাগে, কারণ আমাকে যখন পুলিশ ধরে নিয়েছে, আমার মা অঝরে কাঁদছে, অনেক কান্না করছে। কারণ একবার না দুবার থানায় গিয়ে মনে করুন 24 ঘন্টা আটকে রাখছে। তারপর ওখান থেকে গিয়ে আপনার জেলখানায় নিয়ে গেছে, আবার মনে করে জামিনে বেরিয়ে আসছে, আবার তারা অ্যারেস্ট করছে। তাহলে এরকম আমি না তো, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার নেতা কর্মী তারা নির্যাতিত হয়েছে। কিন্তু দেখা গেছে তারা সব দিকে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে বলেন, সাংসারিক বলেন, চতুর্দিকে তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু সেই প্রেক্ষাপটে দেখা যায় আমাদের কিছু সিনিয়র পার্সন নেতাকর্মী যারা আছে, তারা হয়তো আজ অনেকেই যে নব্য হাইব্রিড দালা, তাদের কাছে হয়তো তারা জিম্মি,
বা নয়তো বা কিছু। কেন এই কথাটা আমি বললাম যে যারা তৃণমূল বা যারা বিগত ১৬-১৭ বছর রাজনীতিতে যারা রাজনীতি করছে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। কারণ বর্তমান যারা আসছে তাদের উপর টাকার অভাব নেই। টাকা দিলে যদি আপনি পদ পান তাহলে আপনি আসবেন না কেন? টাকা দিলেই যদি আপনি পদ পান তাহলে আপনি আসবেন না কেন? আমি সেখানে একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলতে চাই। আমার ইউনিয়নের একটা কাউন্সিল কেন্দ্র করে আমি বলব যে আমার ইউনিয়নের কাউন্সিল ২০২১ সালে ৩রা নভেম্বর সেই কাউন্সিলে আপনার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, জয়েন্ট সেক্রেটারি বলেন একটা ফরম বিক্রি হয় যেহেতু বোর্ডের মাধ্যমে হবে। আমরা দেখেছি সে সময় যে ফরমটা যে নিবে এরকম ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায়নি মাঠে। যে ফরম কিনবে কেউ নাই। যে আপনার ৫০০ টাকা দিয়ে বা একটা ফরম কিনবে, কিনার পরে দেখা যাবে যে সে প্রার্থী হবে, এরকম ব্যক্তিত্ব খুঁজে পাওয়াটা সবচেয়ে মুশকিল ছিল সেই সময় দিনগুলোতে। আর বর্তমান দিনে আসে দেখেন যদি একবার বলা হয় যে আপনার এই মোহাম্মদপুরে যদি আমি বলি বা এই ঢাকা শহরে যদি বলে আজকে এখানে বিএনপির কাউন্সিলর উন্মুক্ত পরিবেশ যে ফরম কত, একটা ফরম এত হাজার টাকা, দেখবেন সিরিয়াল লাগে ফরম নেওয়ার জন্য। তাহলে এই সিচুয়েশনটা তো আমাদের নেতাদের রাখতে হবে, সিনিয়র পার্সনদের রাখতে হবে যে তখন খারাপ ছিল ভাবে। আজকে জনাব তারেক রহমান একটা দিক নির্দেশনা দিয়েছেন, তার দিক নির্দেশনাকে আমরা সাধুবাদ জানাই যে বিগত ১৬-১৭ বছর আওয়ামী লীগের ফেস তুলে বা আওয়ামী লীগের ব্যানারে যদি কারো ছবি থাকে সে লোক কখনোই বিএনপি সদস্য হতে পারবে না। আজকে আমি তারেক রহমানকে তারেক রহমান এই কথাটাকে সাধুবাদ জানাই। আশা করি আমরা যারা ত্যাগী আছি, ত্যাগী নেতৃবৃন্দ যারা বিগত দিন জুলুম অত্যাচার সহ্য করছি, আমাদের একই কথা যে ১৬-১৭ বছর যারা আমাদেরকে দৌড়ের উপরে রাখলো, যারা আমাদের জেল মামলা খাতাইলো, তো তারা যদি আমাদের সাথে মিশে এখন তাহলে সেটা তো আমরা মেনে নিতে পারি না। আজকের যেমন আপনাকে দিক দিয়ে বলি যে আপনাকে হয়তো আমি কোনোদিন ফোন দিতাম, ভাই চলুন একটা মিটিং আছে। আপনি বলতেন যে আমার শরীর অসুস্থ, আমার ফ্যামিলির একজন অসুস্থ, আমাকে মেডিকেল যেতে হবে, আমাকে অমুক জায়গায় যেতে হবে, ভাই আমি যেতে পারবো না। তাহলে আজকে কেন আপনি সামনে সিরিয়াল আসতেছে? আর আপনাকে কি আসতে দিচ্ছে সামনে সিরিয়ালে? তো এই দিনগুলো তো আমাদের একটু দেখতে হবে। এগুলো যদি আপনারা না দেখি তাহলে তো আর প্রশ্ন করে রাজনীতির যে একটা মর্ম বা মজা এটাই তো থাকবে না। তা আপনি কেন বিএনপি করেন? কেন? কি কারণে? আমি বিএনপি করি এই জন্যে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখিনি, কিন্তু তার বিভিন্ন বক্তব্য শুনেছি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছে বসে দেখার মতো আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি তার আচার-আচরণ, তার চলাফেরা, তার বক্তব্য, তার কথাবার্তা আমি মনে করি এই দেশের শেখ হাসিনার চেয়েও সে শত গুণে ভদ্র। যেমন আপনি দেখেন আজকে ৫ই আগস্টে এই সরকার পতন হওয়ার পরে শেখ হাসিনা তার ফ্যামিলির লোকজনকে কিন্তু ১ সপ্তাহ আগেই দেশ থেকে পালানোর সুযোগ করে দিছে। ১ সপ্তাহ আগেই। তো শেখ হাসিনাও মনে করে সেনাবাহিনীর মাধ্যমে যেভাবে হোক সে পালিয়ে চলে গেছে। আজকে দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু দেশ থেকে পালাই অপছন্দের। সে কিন্তু একটা আবশ্যক নেত্রী। তার বক্তব্য সে মারা গেলে এখানেই মারা যাবে। সে কিন্তু পালায়। আজকে হয়তো আমাদের প্রতিপক্ষ আছে বা এদেশের কিছু আছে তারা বলতে পারে যে তারেক জিয়া তো পালিয়ে গেছে। না, তারেক জিয়া তো পালিয়ে যায়নি। তারেক জিয়াকে আওয়ামী লীগ সরকার বাধ্য করছে। তাকে বাধ্য করছে এই বাংলাদেশ থেকে মিথ্যেভাবে জোরপূর্বকভাবে একটি মুচলেখা লিখে সে যেন বাংলাদেশে আসতে না পারে, হ্যাঁ? যে আসতে না পারে তাকে বাধ্য করে দেশ থেকে তাকে বাহিরে দিচ্ছে যেন বাংলাদেশে আসতে না পারে। এরকম যেটা আমি যতটুকু জানি এরকম একটা কিছু তারা করছে। কিন্তু আমি মনে করি জিয়া পরিবার তো কখনো পালানোর লোক না। জিয়া পরিবার এদেশের সন্তান, এদেশের লোক। আমরা জিয়া পরিবারকে এজন্য ভালোবাসি যে তারা পালিয়ে যাবে না। যে 111 সরকারের সময় তারেক জিয়াকে বাধ্য করা হয়েছে এদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। যেমন আমি আরেকটা বিষয় আপনাদের বলতে চাই। আমরা দেখতাম শেখ হাসিনার বক্তব্যে বা আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তারা যখন বিগত এদেশে ১৬-১৭ বছর তাদের শাসন আমলে তারা কিন্তু বলছে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা কথা বলছে। কিন্তু আজকে আমি দেশবাসী বা অনেকে জানে যে শেখ পরিবারের ৩২ জন সদস্য থাকা সত্ত্বেও তাদের ৩২ জনের মধ্যে কি একজন মুক্তিযোদ্ধা আছে? একজন মুক্তিযোদ্ধা তাদের এখানে ছিল না। কেন ছিল না? কারণ মুক্তিযুদ্ধে গেলে তারা মারা যেতে পারে। তারা মনে করেন যে তার মারা গেলে পরে এ দেশ স্বাধীনভাবে লুটে-পুটে খাবে। এই জন্য তারা এই কাজ করছে। আরেকটা জিনিস আমি বলব, আজকে দেখেন আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল এদেশে, যত নেতাকর্মী ছিল, তাদের যত মন্ত্রী, এমপি যাই ছিল না কেন, এদের মধ্যে দেখেন তো ১০ জন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছে। ১০ জন বা ১৫ জন এরকম হেভিওয়েট নেই। কেন নাই? কারণ এই দলটাই তো একটা ভিন্ন ছিল। তাদের দলটাই একটা ভিন্ন ছিল। আজকে আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই
যে আজকে এই নির্বাচন নিয়ে হয়তো বিএনপি আমরা যারা বলতেছি বা আমাদের নেতারা বলতেছে একটা দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। তো নির্বাচন তো আপনাকে 2 দিন পরে হলেও দিতে হবে, 3 দিন পরে হলেও দিতে হবে। নির্বাচন মাস্ট বি, এটা দিতে হবে। আজকে হয়তো এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু দল আছে, আপনি জামাত বলেন, চরমোনাই বলেন বা এনসিপি বলেন, যে দলগুলো আছে তারা কিন্তু এই নির্বাচনে একটু বলতেছে পিছিয়ে দেওয়া হবে, নির্বাচন এখন কেন, নির্বাচন পরে হবে, অমুক হবে তমুক হবে। আজকে যদি বলেন জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানের কথা যদি বলেন, শুধু কি ছাত্র জনতারাই, শুধু ছাত্ররাই গিয়ে আন্দোলন করছে? জনতা ছিল সাধারণ মানুষ আজকে বিএনপি যে বিগত 15-16 বছর থেকে মাঠে যে আন্দোলন করে আসছে আর ছাত্র জনতার সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমি বিএনপি করি, আমি আমার এই মুঠো ফোনে আমি ফুটেজ দেখাইতে পারি যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা জড়িত এবং প্লাস আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগ থেকে মিছিল নিয়ে এসে গণভবনের মিছিল, গণভবন 5 তারিখে আমরা ছিলাম, শহীদ মিনারের মিছিলে আমরা ছিলাম, মিরপুর 10 মিছিলে আমরা ছিলাম, আমাদের এই স্বেচ্ছাসেবক দল দারুসালাম থানা এবং তার নেতৃত্বে ইবন ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম। এবং কি আমার ভাই, আমার ছোট ভাইয়ের তার শরীরে এখন পর্যন্ত 27টা বুলেট আছে, সেও একজন ছাত্রদলের রাজনীতি করে। তাহলে আজকে যারা এনসিপি দল গঠন করছে, স্বাধীন দেশে একটা দল গঠন করতে পারে, এটা তাদের অধিকার আছে। সেই বিষয়ে আমি বলবো না কারা কেন করবে, করতে পারে। এখন সেই দল গঠন করতে গিয়ে জনগণ তার রেজাল্ট দিবে যে আগামী দিনে এই দেশের সরকার কারা আসবে, কারা নির্বাচন হবে, কারা হবে সরকার, সেটা জনগণ নির্ধারণ করবে। এই নিয়ে যদি আমি আপনি ধাক্কি করি বা এটা ঠিক হবে না, যে মুখের দোষারোপ মুখের দোষারোপ, সবাই নিজ নিজ দল নিয়ে মাঠে কাজ করুন, ভোট আসবে, জনগণ ভোট দেবে। তো এই সরকারের কাছে আমি একজন তৃণমূলের একজন কর্মী হিসেবে এতটুকুই বলবো যে এই নির্বাচন, আগামী নির্বাচনটা ডক্টর ইউনূসের এই সরকারের মাধ্যমে যে নির্বাচনটা হবে, একটা হয়তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যেটাই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সর্বোচ্চ একটা সুষ্ঠু নির্বাচন হবে। তা আশা করি এই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ তারা দল বল নির্বিশেষে আগামী দিনে এই বাংলাদেশের, এই স্বাধীন দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশে সরকার গঠন করবে ইনশাল্লাহ।